থাক, আর সাধু সাজার ভান করতে হবে না। আপনি যে কেমন দুষ্টু সেটা আমি জানি। আমি সত্যি বলেছি। ঠিক আছে, বিশ্বাস করলাম। আপনি সত্যিই বলছেন। আমার কাছে আসার জন্য আপনার কোনো তাড়া নেই। যত তাড়া সব আমার, মেনে নিলাম। ফাগুনের বুকের ভিতর ধুকপুক করছে, উত্তেজনায় হাতের তালু ঘামছে, মাথার ভিতর যন্ত্রণা হচ্ছে। আশাদ ঠিক সময়ে পৌঁছতে না পারলে বিয়েটা কোনোভাবেই ঠেকানো যাবে না। পালানোর রাস্তা বন্ধ। দরজায় পাহারা বসিয়ে রেখেছে ফাগুনের বাবা খালেদ তালুকদার। সেই কঠিন পাহারা পেরিয়ে ফাগুনের পক্ষে কিছুতেই বিয়েবাড়িতে ছেড়ে পালানো সম্ভব নয়। এখন একমাত্র ভরসা আশাদ। ও সময় মতো পৌঁছলেই আর কোনো ভয় থাকবে না। যেভাবেই হোক বাবাকে ম্যানেজ করে ফেলবে ফাগুন। দরকার পড়লে পায়ে ধরে মাটিতে গড়াগড়ি দেবে, তবুও বিয়েটা হতে দেবে না। ভয়ে ভয়ে ঘড়ির দিকে চাইল ফাগুন। ঘড়িতে এখন 3:20। আসরের নামাজের পর বিয়ে পড়ানো হবে। হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা। এর মাঝে আশাদ এসে পৌঁছতে না পারলে কি হবে? বিয়ে হয়ে যাবে? আশাদ কেউ হারিয়ে ফেলবে? মস্তিষ্কে তীব্র যন্ত্রণা অনুভব করলো ফাগুন। দুহাতে মাথা চেপে ধরে দেওয়ালের সঙ্গে এলিয়ে দিল। ঘরের ভিতর ওর হবু বরের বয়স নিয়ে আত্মীয় স্বজনরা সবাই কানা ঘোষা করছে। ফাগুনের সেদিকে মন নেই। ওর চিন্তা কেবল আশাদকে নিয়ে। আশাদ কখন আসবে? মাথার যন্ত্রণা এড়াতে চোখটা বন্ধ করে চুপচাপ কিছুক্ষণ শুয়ে রইল। আশাদ ফাগুনের প্রেমিকের নাম। উচ্চ মাধ্যমিকে পড়াকালীন ওর সঙ্গে মন দেওয়া নেওয়া হয় ফাগুনের। কোচিং সেন্টারে তরুণ শিক্ষক আশাদ নোট আদান প্রদানের বাহানায় ভালোবাসা আদান প্রদান করে ফেলে সুন্দরী ছাত্রী ফাগুনের সঙ্গে। মাস তিনেক মিষ্টি মধুর প্রেমের পরে বিচ্ছেদের যন্ত্রণা অনুভব করতে হয় দুজনকে। উচ্চতর পড়াশোনার জন্য ঢাকায় চলে যায় আশাদ। তবে যাওয়ার আগে ফাগুনকে কথা দিয়ে যায় চাকরি পেলে প্রথম মাসেই ফাগুনকে বউ করে ঘরে তুলবে। কিন্তু মাঝখানে এই বিয়ের ঝামেলা এসে সব লণ্ডভণ্ড করে দিল। ফাগুন বুঝতে পারছে না এই মুহূর্তে ওর কি করা উচিত। দুশ্চিন্তায় মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আশাদের সঙ্গে একবার কথা বলতে পারলে ভালো হতো। এদিক ওদিক তাকিয়ে নিচের মুঠো ফোনটা হাতে নিল। ওয়াশরুমে যাওয়ার বাহানায় চুপি চুপি আশাদের নাম্বারে ডায়াল করলো। দুবার রিং হতেই আশাদ ফোন রিসিভ করলো। ফাগুন আকুতি ভরা কণ্ঠে আর্তনাদ জানিয়ে বলল, কোথায় তুমি? এখনো কেন আসছো না? তুমি না এলে আব্বা সত্যি সত্যি আমার বিয়েটা দিয়ে দেবে। ফাগুন কথা বলতে বলতে কেঁদে ফেলল। ওপাশ থেকে আশাদ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঢাকায় পরিবহন ধর্মঘট চলছে ফাগুন। আমি গাড়ি ঘোড়া কিছু পাচ্ছি না। কি বলছো তুমি? ফাগুনের চাপা কান্না তীব্রতর হলো। আশাদ না এলে ওর পক্ষে বিয়ে আটকানো অসম্ভব। খালেদ তালুকদার জোর করে বিয়ে দিয়ে দেবেন। কান্না আটকানোর জন্য এক হাতে মুখ চেপে ধরল ফাগুন। আশাদ ফের দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত সুরে পড়ল, কেঁদো না ফাগুন, কেঁদে কোনো লাভ হবে না। তুমি বরং চেষ্টা করে দেখো বিয়েটা আরো 3-4 ঘন্টা আটকে রাখতে পারো কিনা। এর মাঝেই আমি আসবো। 3-4 ঘন্টা আমি কি করে আটকাবো? বাবা কিছুতেই মানবে না। ফাগুন ফোন রেখে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ওর, কিন্তু ভয়ে চিৎকার করতে পারছে না। চিৎকার করলেই খালেদ তালুকদার বুঝে ফেলবেন আশাদের সঙ্গে ওর যোগাযোগ হয়েছে। বিয়েটা দ্রুত সেরে ফেলবেন। ফাগুন কাউকে কিছু বুঝতে না দিয়ে চোখ মুছে ধীরে সুস্থে খাটে গিয়ে বসলো। 21 বছর বয়সী ফাগুনের রূপের তুলনা 2-4 গ্রাম খুঁজলেও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। রূপে গুণে পরমা সুন্দরী এই তরুণীটি পিতার মাতার অত্যাধিক আদরের যত্নে লালিত পালিত হয়েছে। খালেদ তালুকদার কন্যা বলতে দিশেহারা। মেয়েকে তিনি চোখ মনি করে রেখেছেন, কিন্তু সেই কন্যার বেলাতেই কেন তিনি এতটা কঠিন হলেন সেটাই কারো কাছে বোধগম্য হলো না। আর্থিকভাবে দুর্বল হলেও পাত্র হিসেবে আশাদ ফাগুনের যোগ্য। দেখতে শুনতে বেশ ভালো, মেধাবী ছাত্র। ধন সম্পদ নিয়ে খালেদ তালুকদারের বিশেষ মাথা ব্যথা আছে বলে কেউ কখনো শোনেনি। তার নিজের যা আছে তাই মেয়ের জন্য ঢের।
ফাগুন ওনার একমাত্র সন্তান, সারা জীবন রানীর হালে থেকে খেয়ে যেতে পারবে। কিন্তু এর পরেও তিনি কেন আশাদের সঙ্গে ফাগুনের বিয়েটা দিতে রাজি হলেন না, সেটা একটা বিরাট রহস্য। গ্রামের লোকও খালেদ তালুকদারের এমন সিদ্ধান্তে রীতিমতো হতবাক। গ্রামের চেয়ারম্যান, তিনি বিচক্ষণতা এবং ন্যায় বিচারে সকলের আদর্শ। তার মতো বিচক্ষণ লোক নিজের মেয়ের বেলায় কি করে এমন ভুল সিদ্ধান্ত নিয়ে বসলো, সেটা সবার কাছে ধোঁয়াশা। 21 বছর বয়সী কন্যাকে বিয়ে দেন ওর চেয়ে এক যুগ বেশি বয়স্ক 33 বছরের এক যুবকের সঙ্গে। নিজের সমস্ত ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করে ফাগুন। জ্ঞান হারিয়ে ফেলার ভান করে প্রায় 5 ঘন্টার মতন বিয়েটা আটকে রেখেছিল ফাগুন, কিন্তু আশাদ আসেনি। পরিবহন ধর্মঘট নামক এক ভয়াবহ দুর্যোগ ফাগুন এবং তার প্রেমিক পুরুষটিকে সারা জীবনের জন্য আলাদা করে দিল। বাবার প্রতি তীব্র বিতৃষ্ণা বোধ করলো ফাগুন। আশাদের মতন ছেলেকে বাদ দিয়ে বাবা কি করে এমন বয়স্ক ছেলের সঙ্গে ফাগুনের বিয়ে ঠিক করলো? কি দোষ করেছিল আশাদ? কেন বাবা ওকে মেনে নিতে পারলো না? মনে মনে পিতার প্রতি বিদ্রোহ ঘোষণা করলো ফাগুন। বিদায় বেলা প্রতিজ্ঞা করলো শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আর কোনো দিন এই বাড়িতে পা রাখবে না। ফাগুনের জীবনের আরেকটি বড় উপহাস হলো 33 বছর বয়সী পুরুষটিকে দেখতে নাটক সিনেমার হিরোদের মতন 28-29 বছরের কোনো যুবকের মতো নয়, বরং 33 বছরের এক পরিপূর্ণ পুরুষের মতনই লাগে। কানের কাছে একগুচ্ছ চুলে পাক ধরেছে, গলাটা কেমন পুরুষশালী গমগমে। বাবার প্রতি রাগ যেন ক্রমশ ঘনীভূত হলো ফাগুনের। কি করে তিনি এমন অর্ধবয়সী যুবকের সঙ্গে বিয়ে দিলেন ফাগুনের? ফাগুনের কি কোনো মূল্য নেই ওনার কাছে? সৃজনের যখন 8 বছর বয়স, তখন ওর বাবা মারা যায়। পিতৃহীন সৃজন একা মায়ের আদরে বড় হয়। বাবার অঢেল সম্পত্তি আর টাকা পয়সা থাকার কারণে কোনো রকম আর্থিক টানাপোড়েনে পড়তে হয়নি। যদিও তথাপি মাথার উপর শক্ত হাতের অভাব থাকলে কাছের মানুষগুলোই রক্তচোষা চোখের মতন ধারালো কামড় বসায়। আত্মীয় স্বজনদের লোভ আর তীব্র হিংসার কারণে ধীরে ধীরে মন্দা নামে সৃজনের পৈতৃক ব্যবসায়। বেশ কিছুদিন কষ্টে কাটা হয় সৃজনদের, কিন্তু পড়াশোনা ব্যবসার হাল ধরতেই ক্রমে ক্রমে আবার সবকিছু পুনরুদ্ধার হয়। বাবার রেখে যাওয়া টাকা দিয়ে গ্রামে পোশাক কারখানা স্থাপন করে সৃজন। সেই পোশাক কারখানার আয় থেকে ধীরে ধীরে বর্তমানে বিপুল অর্থ সম্পদের মালিক সৃজন। মা ছাড়াও আরো 2 জন মানুষ ছিল সৃজনের পরিবারে। সেই 2 জন মানুষ হলো সুধা এবং ওর মা সাবেরা বানু। সাবেরা বানু সৃজনের দূর সম্পর্কের ফুপু। সুধা ওনার মেয়ে। সুধার বাবা মারা যাওয়ার পর সৃজনের বাবার ভরসাতেই বেঁচে ছিলেন সাবেরা বানু। তারপর পিতার অবর্তমানে সেই দায়িত্ব কাঁধে তুলে নেয় সৃজন। সুধার পড়াশোনার খরচ, সাবেরা বানুর ঔষধের খরচ সহ যাবতীয় সকল খরচ সৃজন প্রতি মাসে সাবেরা বানুর হাতে তুলে দেয়। সব মিলিয়ে ভালোই চলছিল দিনকাল, কিন্তু হঠাৎ করে আবার যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। বাবার শাসনের অভাবে বকে যাওয়ার মতন ছেলে সৃজন নয়। ও নিপাট ভদ্রলোক। গ্রামে পরোপকারী নির্ভেজাল মানুষ হিসেবে ওর বেশ সুখ্যাতি আছে। সেই সুযোগ নিয়ে বারে বারে ক্ষতি করার চেষ্টা করেছে কাছের মানুষজন, কিন্তু তবুও সৃজন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। সবার বিপদে পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই নির্ভেজাল প্রকৃতির ভালো মানুষটির জীবনেই সমস্ত দুর্যোগ যেন একের পর এক দল বেঁধে নেমে আসে। বছর 3 আগে একবার বিয়ে ঠিক হয়েছিল সৃজনের। মেয়েটি ছিল সুন্দরী, শিক্ষিতা। প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় সৃজনের মায়ের। তোড়জোড় করে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললেন, কিন্তু বিয়ের আগের দিন রাতে বউ পালিয়ে যাওয়ায় বিয়েটা ভেস্তে যায়। এই নিয়ে বেশ কিছুদিন হতাশায় ছিল মা ছেলে। তারপর আবার দ্বিতীয় বিয়েটা ভাঙে সুধার কারণে। কে বা কারা যেন শত্রুতাপূর্বক পাত্রী বাবার কাছে খবর পৌঁছয় সুধার সঙ্গে প্রেম সম্পর্ক চলছে সৃজনের। সেই খবর কানে যেতেই পাত্রীর বাবা বেঁকে বসলেন। ব্যস্ত, সেই বিয়েটা ভেস্তে গেল। সাবেরা বানু লজ্জায় মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলেন। তারপর হুট করে একদিন সৃজনের মা মারা যায়। সবকিছু মিলিয়ে বয়সটা যে কখন 30 থেকে 33-এ এসে পৌঁছিয়েছে সেটা সৃজন টেরই পায়নি।
এদিকে ফাগুনের মনের অবস্থা ভয়াবহ। বিয়ের পর ফাগুন বুঝতে পারল তার বর নামক মানুষটির সত্যিকারের বয়স যা তার চাইতে মনের বয়স অনেক বেশি। বেরসিক নির্ঝঞ্ঝাট প্রকৃতির মানুষ। কোনো কিছুতেই এর সঙ্গে ফাগুনের মনের মিল হয় না, কেমন যেন জড় পদার্থ। এর সঙ্গে সমঝোতা হয় কিন্তু সংসার হয় না। এক ধ্যানে বিছানার ওপর রাখা মোবাইল ফোনটার দিকে চেয়ে আছে ফাগুন। অনবরত বেজে চলেছে। নাম্বারটা ফাগুনের চির পরিচিত, আশাদের নাম্বার। দুঃখে কষ্টে ফাগুনের চোখে পানি চলে এলো। আশাদ কথা দিয়ে কথা রাখেনি। ফাগুনকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে সে উধাও হয়ে গিয়েছিল। চোখের পানি মুছে ফোনটা রিসিভ করলো ফাগুন। অনেক অভিমান অভিযোগ ভরা কণ্ঠ নিয়ে বলল, কেন ফোন করেছো? ফাগুন ফোন রিসিভ করবে কিনা এই নিয়ে দ্বিধায় ভুগছিল আশাদ। ফাগুনের গলা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। শান্ত কোমল গলায় বলল, কেমন আছো ফাগুন? ফাগুনের কণ্ঠে রাগ ঝরে পড়ল। কেন ফোন করেছো তুমি? জানো না আমি বিবাহিতা, চাইলেই যার তার সঙ্গে কথা বলতে পারি না। আশাদ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বলল, রেগে আছো? ফাগুন ঠোঁট কামড়ে কান্না চাপল। বিষাদ ভরা অশ্রু সজল কণ্ঠে জিজ্ঞাসা করল, কেন আসোনি সেদিন? আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। এসেছিলাম। এসেছিলে? হ্যাঁ, কিন্তু এসে দেখি তোমার বিয়ে হয়ে গেছে। আশাদ হাসল, ও কণ্ঠে আফসোস। বুকের ভেতরটা হাহাকার করে উঠল ফাগুনের। চোখের পানি আর বুকের বেদনা মিলে ভয়ানক এক যন্ত্রণার সৃষ্টি করল হৃদযন্ত্রে। সামান্য কিছু সময়ের ব্যবধানে, মাত্র কিছু সময়ের ব্যবধানে নিজের ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে ফাগুন। নিঃশব্দ বেদনায় বুকের ভিতরটা ভারী হয়ে এলো। অসহায় দুর্বিসহ মনে হলো নিজেকে। ওপাশ থেকে আশাদের মোলায়েম কণ্ঠস্বর শোনা গেল, তুমি ভালো আছো তো ফাগুন? ফাগুন এবার ফুপিয়ে উঠল, কাঁদতে কাঁদতেই জবাব দিল, ভালো নেই আমি, একদম ভালো নেই। ওপাশের সবকিছু নীরব হয়ে গেল। দীর্ঘক্ষণ চুপ করে রইল আশাদ। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে ঠাট্টার সুরে পড়ল, কেন, তোমার বর বুঝি তোমার কাছে আসে না? ফাগুন জবাব দিতে পারল না। আশাদের এই প্রশ্ন ওর ভেতরটাকে লজ্জায় ঘৃণায় জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছারখার করে দিল। ফাগুন চাইলেও মুখ ফুটে নিজের যন্ত্রণার কথা খুলে বলতে পারল না। এক ভর দুপুরে ঘটে যাওয়া কাল বৈশাখী ঝড় ওর সমস্ত আশা ভরসা শেষ করে দিয়েছে। লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে গেছে ওকে আশাদের কাছ থেকে। ফোন কেটে দিয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়ল ফাগুন। চোখের পানি বাঁধ মানল না। সারা দিন কেঁদে বুক ভাসালো। স্বামী স্ত্রীর কাছে আসার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু ভালোবাসার। যেখানে ভালোবাসা থাকে না সেখানে একে অপরকে কাছে পাওয়ার আকুলতাও থাকে না। বিয়ের প্রথম রাতেই ফাগুন মেয়েলি অজুহাত দিয়ে সৃজনের কাছ থেকে দূরে সরে রইল। বেশ কিছুদিন পাশ কাটিয়ে রইল এই বাহানায়, কিন্তু সৃজন কি করে জানবে ওর মনের কথা? তাই তো একদিন হঠাৎ দুপুরবেলা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে কাছাকাছি আসা হয়ে গেল দুজনের। সেই ইতিহাস আর দ্বিতীয়বার মনে করতে চাইল না ফাগুন। আফসোস শুধু এইটুকুই, পরস্পরের এত কাছাকাছি এসেও স্বামী স্ত্রীতে আত্মিক মিলন হলো না। উপরন্তু ফাগুনের কোমলমতি ছোট্ট মনটা অঘোষিত বিদ্রোহ ঘোষণা করে সৃজনের প্রতি। কেমন পুরুষ স্ত্রীর মনের খবর জানবার আগেই শরীর কামনা করে? সরল স্নিগ্ধ মনটাই রাতারাতি অভিযোগের পাহাড় গড়ে উঠল। নিতান্ত ক্ষোভের সহিত সেদিন রাতেই আশাদের সঙ্গে ওর সম্পর্কের কথাটা জানিয়ে দিল সৃজনকে। তারপর সবকিছু এলোমেলো। আর একদিনও ওর কাছে যায়নি সৃজন। সমস্ত অধিকার ছেড়ে দিল ফাগুনের ওপর থেকে। আলাদা বিছানা নিল, বই পড়ার বাহানা দিয়ে ইচ্ছে করে অন্য ঘরে বিছানা পাতল। শুরু হলো ফাগুনের একাকী নিঃসঙ্গ জীবন। কেটে যাচ্ছে দিন। সৃজনদের এই বাড়িটা ওর দাদার আমলের। দেখতে অনেকটা আগেকার দিনের জমিদার বাড়ির মতন। অনেকগুলো কামরা, দরজা, জানালা। বাড়ির চারিদিকে উঁচু করে ঘেরাও প্রাচীর দেওয়া। সামনে পিছনে বাগান, একপাশে পুকুর। অথচ গোটা বাড়িতে ওরা মাত্র 4 জন মানুষ।
ফাগুন আর সৃজন বাদে কেবল দুটো কাজের লোক। দিনের বেলাও এই বাড়িতে গা ছমছম করে ফাগুনের। তার উপর সৃজন সারাদিন বাড়িতে থাকে না, দুপুরে খাওয়ার সময় আসে আর রাতে ঘুমানোর আগে। এছাড়া ওর সঙ্গে সচরাচর দেখা হয় না ফাগুনের। নিজের মতো কাজে যায়, ফিরে এসে খেয়ে ঘুম দেয়। খুব দরকার না হলে কথাবার্তা বলে না ওর সঙ্গে। সারাদিন ফাগুনের কোনো কাজ থাকে না, খাবার দাবারের ব্যবস্থা সব তাহেরাই করে। তাহেরা এই বাড়ির একমাত্র গৃহকর্ত্রী, অনেকদিন যাবৎ কাজ করছে এখানে। এছাড়া আর কাউকে ফাগুন দেখেনি। এই সংসারে এলে কেউ বুঝবে না এখানে নববিবাহিত দম্পতি বাস করছে। মনে হয় নির্জীব ভুতুরে বাড়ি, প্রাণহীন, নিস্তেজ। বেশ কিছুদিন পরের ঘটনা। অনেকদিন বাদে আজকে বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে সৃজন। ঘুম ভাঙার পর ওর সর্বপ্রথম কাজ হচ্ছে ঘড়িতে সময় দেখা। পাশ ফিরে দেওয়াল ঘড়িটার দিকে চাইল। 8:30 বাজে। প্রতিদিন এই সময়টাতেই কারখানায় পৌঁছে যায় সে, কিন্তু আজকে যাবে না। পুকুরে জাল ফেলা হবে, দাঁড়িয়ে থেকে মাছ ধরা দেখবে সৃজন। এই কাজটা ওর অসম্ভব প্রিয়। খুব ছোটবেলার বাবার সঙ্গে দাঁড়িয়ে দেখত। এখন বাবা নেই, কিন্তু বাবার স্মৃতি রয়ে গেছে। যেদিন পুকুরে মাছ ধরা হতো সেদিন সৃজনকে খুব ভোরে ঘুম থেকে তুলে দিতেন বাবা। সৃজন উদ্গ্রীব হয়ে ছেলেদের আসার অপেক্ষায় বসে থাকত। চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ বিছানায় শুয়ে রইল সৃজন। তারপর ধীরে সুস্থে ফ্রেশ হয়ে নিচে নামলো। তাহেরা ওকে দেখে তাড়াতাড়ি টেবিলে নাস্তা সাজিয়ে দিল। নাস্তা সেরে কিছুক্ষণ হাঁটাহাঁটির জন্য বাইরে বেরোলো সৃজন। ফাগুনের ঘুম ভাঙল 10:30টায়। অন্য দিনের তুলনায় আজকে একটু দেরিতেই ঘুম ভেঙেছে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য নিচে নামলো। বসার ঘরে হঠাৎ সৃজনকে বসে থাকতে দেখে বেশ অবাক হলো সে। বিয়ের 4 মাস পর এই প্রথম সৃজনকে কারখানা মেস দিতে দেখেছে ফাগুন। নিতান্তই কৌতূহল বশতী কি হয়েছে সেটা জানার জন্য কাছে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তেই বেচারি লজ্জায় পড়ে গেল। বড্ড দেরি হয়ে গেছে ঘুম ভাঙতে। সৃজন নিশ্চয়ই ভাবছে ফাগুন সারাদিন অকর্মার মতন বসে থেকে ওর অন্ন ধ্বংস করছে। ভাবারই কথা, খাওয়া আর ঘুম ছাড়া কি কাজই বা করে ফাগুন? ভিতরে ভিতরে খানিকটা লজ্জা বোধ করলো। খোলা চুলগুলো হাত খোপা করে গলা খাকারি দিয়ে বলল, আপনার কি শরীর খারাপ? কারখানায় যাবেন না? সৃজন সোফায় বসে পত্রিকা পড়ছে। পত্রিকা থেকে মুখ না তুলেই বলল, না, পুকুরে জাল ফেলবে, ছেলেদের আসার অপেক্ষা করছি। তারপর আর কোনো কথা হলো না দুজনের মাঝে। সৃজন খবরের কাগজে মন দিল আর ফাগুন তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে ছুটে পালালো। যেদিন থেকে সৃজন আলাদা বিছানা নিয়েছে সেদিন থেকেই সৃজনের সঙ্গে কথা বলতে ওর কেমন যেন সংকোচ হয়। ওর জন্যই তো সৃজন নিজের কামরা ছেড়ে অন্য কামরায় বিছানা পেতেছে। এই বাড়িতে সবাই সৃজনের ওপর অধিকার খাটায়, কেবল যার সবচেয়ে বেশি খাটানোর কথা সে ছাড়া। সুধা যখন ছিল তখন সুধার কথা মতোই চলতো সবকিছু। এখন তাহেরা। দুপুরের খাবার শেষে সামান্য ঘুমিয়েছিল ফাগুন। হঠাৎ জানালার কাছে পাখির কিচির মিচির সুরে ঘুম ভেঙে গেল। বাগানে পাখিরা ছুটোছুটি করছে। ফাগুন কিছুক্ষণ হাঁটাহাঁটি করবে ভেবে নিচে নেমে গেল। ডাইনিং টেবিলের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তাহেরার গলার আওয়াজ কানে এলো। সৃজনের সঙ্গে ঝগড়া করছে। সারাদিন মাছ ধরার ঝামেলা শেষে সৃজন সবে হাত মুখ ধুয়ে খেতে বসেছে। তখনই তাহেরার আগমন। সৃজনের প্লেটে খাবার তুলে দিতে দিতে মুখ কালো করে বলল, এসব আপনি কি শুরু করেছেন ভাইজান? সৃজন খাওয়া থামিয়ে দিয়ে বলল, কি করেছি? তুই যে লিস্ট দিয়েছিস ওদের সবাইকেই তো মাছ দেয়া হয়েছে। তোর খালু আর বোন জামাই এসে মাছ নিয়ে গেছে। তাহেরা অত্যন্ত হতাশার সহিত সৃজনের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি ঘরের জন্য কি রাখছেন? কেন, সামাদ দিয়ে যায়নি? সামাদ এই বাড়ির দারোয়ান। প্রায় 1.5 মণ মাছের মধ্য থেকে ঘরের জন্য 2টো রুই আর একটা বোয়াল আর 1 কেজির মতন ছোট মাছ ওর হাতে করে পাঠিয়েছে সৃজন। বস্তুত সেই কারণেই সৃজনের ওপর ক্ষেপে আছে তাহেরা। বাদবাকি সব মাছ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা হজম করে নিয়েছে। তাহেরা অত্যন্ত বিরক্ত গলায় বলল, এই মাছ বিক্রি করলে কতগুলো টাকাগুলো আসতো বলেন তো? সৃজন মৃদু হেসে বলল, বিক্রি করব কেন? আমি কি মাছের ব্যবসা করি? আমি তো কাপড়ের ব্যবসা করি। এই আপনি
আপনি কি সব দিয়া দেবেন? এত মাছ ঘরে রেখে কি করবি তোরা? এই মাছ তো 6 মাসেও শেষ হবে না। তার চেয়ে সবাই মিলে নিয়ে গেছে এই ভালো। ঘরে রেখে নষ্ট করার চেয়ে কেউ নিয়ে গেলে ভালো না? এমনি চললে রাজার রাজত্ব টিকবে না। আপনি একটু চালাক হন ভাইজান। সৃজন হেসে ফেলল। ডালের বাটিটার দিকে ইশারা করে বলল। ঢাল দে। ডাল দিতে দিতে আর এক দফা সৃজনের সঙ্গে ঝগড়া করলো তাহেরা। ফাগুন আড়াল থেকে দাঁড়িয়ে দেখল সেই দৃশ্য। নির্ঝঞ্ঝাট সহজ সরল প্রকৃতির মানুষটির মধ্যে কি যেন আছে। সেই অদৃশ্য বস্তুটি কি ধরা পড়েছিল বাবার চোখে? ফাগুন আর বেশি কিছু ভাবার চেষ্টা করলো না, চুপচাপ বাগানের দিকে পা বাড়ালো। সেদিনের ঘটনার পর থেকে সৃজনের প্রতি বিদ্বেষ ভাব অনেকটা ম্রিয়মান হয়ে গেল ফাগুনের। আপাত দৃষ্টিতে গুরু গম্ভীর মনে হলেও সৃজন প্রকৃতপক্ষে শান্তিপ্রিয় নির্বিচার প্রকৃতির ভালোবাসাহীন অনাকাঙ্ক্ষিতভাবে কাছে আসার ঘটনাটা ফাগুনের চাইতে বেশিই আলোড়িত করেছে তাকে। তাই তো ফাগুন সে একা ছেড়ে দিয়েছে। আরেকটু গভীরভাবে বোধহয় সৃজনকে জানা হয়ে যেত ফাগুনের, যদি না আকস্মিকভাবে আবার আবির্ভাব ঘটত আশাদের। নিজের মনকে গুছিয়ে নেওয়ার সময় পেল না ফাগুন। ভালোভাবে নজর দেওয়া হলো না সৃজনের প্রতি। এর মাঝেই হাজির হলো আশাদ। চাকরি পেয়ে ঢাকা থেকে ছুটে এলো ফাগুনের সঙ্গে দেখা করার জন্য। আদর্শ প্রেমিকের মতো অঙ্গীকার জানালো ফাগুনকে সে জয় করে নেবে। ফের অগোছালো হয়ে গেল ফাগুন। কোমল হৃদয় সব এগে ধাবিত হলো আশাদের প্রতি। হবে নাই বা কেন? এমন নিখুঁত ভালোবাসার অভিনয় যে পুরুষ করতে পারে, তাকে ভালো না বেশি কি থাকা যায়? মেয়েরা ভালোবাসা ছাড়া আর কি বা চায়? প্রেমিক পুরুষটির চোখে নিজের জন্য আকুলতা দেখবে, এই তো চায়। তাকে হারিয়ে ফেলার ভয়ে দিশেহারা প্রেমিকের কত শত বাধা পেরিয়ে ফেলবে। এর চাইতে বেশি সার্থকতার আর কি হতে পারে? রোজ এভাবেই ঠকে যায় প্রেমিকের প্রতি অন্ধ বিশ্বাস রাখা কতগুলো অসহায় মেয়ে। চরমভাবে শিকার হয় ভালোবাসা নামক প্রতারণার। যারা ধোঁকা দেয় তারা প্রচণ্ড রকমভাবে ভালোবাসার অভিনয় করেই ধোঁকা দেয়। এদের ভালোবাসায় খাদ থাকলেও অভিনয় কোনো খাদ নেই, একেবারে নিখুঁত নিখাদ অভিনয়। এরা যখন আবার মেয়ের বাবা হয় তখন আর পরের ছেলেকে বিশ্বাস করতে পারে না। কি অদ্ভুত গোলমেলে চিন্তাধারা এদের। আশাদের বাবা একজন ফল বিক্রেতা, মা গৃহিণী, 4 ভাই বোন সহ মোট 7 সদস্যের নিম্ন মধ্যবিত্ত পরিবার ওদের। অর্থনৈতিক দুরবস্থা আর সাংসারিক টানাপোড়েনের মাঝে ওদের একমাত্র ভরসা ছিল আশাদ। ছেলে শিক্ষিত হয়ে বড় চাকরি করবে এই ভাবনায় পড়াশোনার ক্ষেত্রে চেষ্টার কোনো কমতি রাখেননি আশাদের বাবা। স্থানীয় এক সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করার পর মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য ঢাকায় গেল আশাদ। সবাই ভাবল এবার বুঝি অসহায় দরিদ্র পিতার স্বপ্ন পূরণ হবে। কিন্তু আশাদের অন্য চিন্তাধারা। সে চায় কম পরিশ্রমে বেশি লাভ। এই বাজারে মেধা এবং পরিশ্রম দুটোরই কোনো দাম নেই। চাকরির বাজারে এখন মেধার চাইতে বেশি মামা চাচার জোর চলে। তাই নিজের মেধাকে সে অন্য কাজে লাগালো। ফাগুনকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নিল। ধনী পিতার আদরের দুলালি ফাগুন, একসঙ্গে রাজকন্যা এবং রাজত্ব দুটোই মিলবে। কিন্তু খালেদ তালুকার ওর সেই আশায় জল ঢেলে দিলেন। মেয়ের সঙ্গে আশাদের সম্পর্কের কথা জানার পর গোপনে ওর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য লোক লাগিয়ে দিলেন। তাই করেই তিনি জানতে পেরে গেলেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছেলেটির সুস্থ চিন্তাভাবনায় ভয়াবহ রকমের পচন ধরেছে। ঢাকায় আসার যেই মেসে ভাড়া থাকতো সেই একই মেসেই ওর সঙ্গে বন্ধুর মতো চলাফেরা করেছিল খালেদ তালুকদারের কর্মচারী গুপ্তচর ছেলেটি। অতএব সন্দেহের কোনো অবকাশ রইল না। দ্রুত মেয়েকে বিয়ে দিয়ে দিলেন খালেদ তালুকদার। কিন্তু বিয়ের পরেও হাল ছাড়ল না আশাদ। ফাগুনকে নিয়ে পালানোর ভূত কিছুতেই ওর মাথা থেকে নামলো না। গ্রামে ফিরে ঠিক করলো যেভাবেই হোক ফাগুনকে নিয়ে পালাবে। একবার পালিয়ে বিয়ে করে নিতে পারলে সব ঠিক হয়ে যাবে। খালেদ তালুকদার মেয়ের ওপর বেশি দিন রাগ ধরে রাখতে পারবেন না। একমাত্র মেয়ে, একসময় ঠিকই কাছে টেনে নেবেন। তাছাড়া মাঝবয়সী একটা বুড়োর সঙ্গে ফাগুনের বিয়ে হয়েছে। মোটেও সুখে নেই ফাগুন।
অতএব যাই ঘটুক না কেন নিজের মেয়ে দূরে সরিয়ে রাখতে পারবেন না খালেদ তালুকদার। এই ফর্সাই ফাগুনের সাথে নতুন করে আবার যোগাযোগ শুরু করে দিল সে। প্রথম দেখায় ভালো লাগার বিষয়টা হয়তো মিথ্যে ছিল না আশাদের। ফাগুন নামের সুন্দরী রূপবতী তরুণীটি সত্যিই প্রথম দেখাতে ওর হৃদয়ে দাগ কেটেছিল, কিন্তু সেই ভালো লাগা আর ভালোবাসা অবধি করাতে পারেনি। তার পূর্বেই বাধা হয়ে দাঁড়ায় আশাদের লোভ আর অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা। ফাগুনকে ভালোবাসার কথা যেন বেমালুম ভুলে গেল সে। বারান্দায় বসে বই পড়ছে সৃজন। রাত বেশি হয়নি, সবে 9:30। ফাগুন পর্দা সরিয়ে দরজায় টোকা দিল। ঘরের ভিতরে সামান্য উকি দিয়ে পড়ল। আসতে পারি? সৃজন বই থেকে মুখ তুলে সম্মুখে চাইল। ফাগুনকে দেখে খানিকটা অবাক হলেও শান্ত কণ্ঠে বলল, এসো। ফাগুন ইতস্তত করে ভিতরে ঢুকলো। এই প্রথম সৃজনের ঘরে ঢুকেছে সে। চারপাশে চোখ বুলিয়ে ঘরের ভিতরটা দেখল। সৃজনকে কৌতূহলী দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে বলল, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো। আসাদ, ওর কথা বলেছিলাম আমি আপনাকে। গ্রামে এসছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। ফাগুনের কথার আগা গোড়া কিছুই বুঝল না সৃজন। চুপ করে রইল ফাগুন। ইতস্তত করে বলল, আমাদের বাড়িতে আমি যাব না, তাই এখানে আসতে বলেছি, কিন্তু ও লজ্জা পাচ্ছে। সৃজন নির্ভেজাল শান্ত প্রকৃতির মানুষ বলেই হয়তো ফাগুন এমন সাহস দেখাতে পেরেছে, কিংবা ও জানে মুখ ফুটে কোনো প্রতিবাদ করবে না সৃজন। নইলে স্বামীর বাড়িতে নিজের পুরনো প্রেমিককে ডেকে আনার কথা বলা কোনো স্ত্রীর পক্ষে সম্ভব হতো না। অথবা সৃজন অতিরিক্ত নরম নমনীয় বলেই ওর অপমান বোধের কথা ফাগুন ভাবেনি। সৃজন প্রতিক্রিয়াহীন ভাবে বসে রইল। এক মুহূর্তেই যেন ফাগুনের প্রতি সমস্ত টান ভালোবাসা হারিয়ে গেছে। ভুলে গেল এই মেয়েটি ওর বিবাহিতা স্ত্রী। মনে মনে সিদ্ধান্ত নিল, গেলে ওর চলে গেলে যাক, সৃজন বাধা দেবে না। সৃজনের সারা শব্দ না পেয়ে ফাগুন বলল, আপনি কিছু বলছেন না যে? আপনার অনুমতি না পেলেও আসবে না। সৃজনের পূর্বের ন্যায় চুপচাপ বসে রইল। ফাগুন ফের ওর মনোযোগ আকর্ষণের চেষ্টা করে বলল, ও আপনাদের আত্মীয় হয়, তাই দেখা করতে লজ্জা পাচ্ছে। এবারে বেশ অবাক হলো সৃজন। সৃজনের আত্মীয়? তাহলে নিশ্চয়ই এই গ্রামেরই ছেলে। দীর্ঘশ্বাস ছেড়ে পরিচয় বলল, পরিচয়? নাম আসাদ উল হক, বাবা সামিউল হক, মায়ের নাম জাহানারা খাতুন, বাড়ির নাম কাজী বাড়ি। এর বেশি কিছু জানি না। নাম শুনে সৃজন বুঝতে পারল ওর মাতৃপক্ষের আত্মীয় হয় আসাদ। ওর মায়ের দূর সম্পর্কের ফুফাতো বোন জাহানারা খাতুন। পাশের গ্রামেই বাড়ি। ছোটবেলায় মায়ের সঙ্গে এই বাড়িতে বেশ কয়েকবার এই বাড়িতে এসেছে আসাদ। সেই সুবাদে খানিকটা হলেও চেহারার মনে আছে সৃজনের। বলল, কিন্তু ওর তো পড়াশোনা শেষ শুনেছি। হ্যাঁ, চাকরি হয়েছে। আপনার সঙ্গে দেখা করতে চায়। আমার সঙ্গে দেখা করার প্রয়োজন? সৃজনের অবাক করার চাহনি ফাগুনকে বেশ লজ্জা দিল। সত্যিই তো, সৃজনের সঙ্গে দেখা করার কি প্রয়োজন আসাদের? এই কথাটা তো আসাদকে জিজ্ঞেস করতে একদমই ভুলে গেছে সে। নিরুত্তর দাঁড়িয়ে রইল ফাগুন। সৃজন হাতের বই রেখে উঠে দাঁড়ালো। বারান্দা থেকে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, কবে আসবে? আগামীকাল। ঠিক আছে, বিকেলে আমার কারখানায় দেখা করতে বলো। ঘর ছেড়ে বেরিয়ে গেল সৃজন। ফাগুন চিন্তিত মুখে ওর চলে যাওয়ার দিকে চেয়ে রইল। এই লোকটার কি তবে সত্যিই ওকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই? এত নির্লিপ্ত কি করে হতে পারে সে? কি করে এত শান্ত থাকতে পারে? দুপুরবেলায় সময়টাতে পুরো বাড়ি একেবারে নিস্তব্ধ হয়ে যায়। সামান্য গাছের পাতা নড়লেও শব্দ শোনা যায়। অন্যদিন এই সময়ে খাবার খেয়ে বিছানার সঙ্গে গা এলিয়ে দেয় ফাগুন, কিন্তু আজকে নিজের ঘরটা পরিষ্কার করতে করতে সামান্য দেরি হয়ে গেল। সারাদিন বিশেষ কোনো কাজ থাকে না, তাই সুযোগ পেলে মাঝে মধ্যেই নিজের ঘর পরিষ্কার করে। গোসল সেরে সবে খেতে বসেছিল। কলিং বেলের মৃদু আওয়াজে খাওয়া থামিয়ে ঘড়ির দিকে চাইল। ঘড়িতে 3:45। এই সময়ে যদিও সৃজনের আসার কথা নয়, তবুও কান খাড়া করে রইল ফাগুন। সৃজন হলে খাবার নিয়ে ভিতরের ঘরে চলে যাবে। অন্যদিন সৃজন 2:30টার মধ্যেই খাবার খেয়ে কারখানায় ফিরে যায়, কিন্তু আজকে এখনো আসেনি। তাহেরা গেছে দরজা খুলতে। বসার ঘর থেকে কোনো আওয়াজ আসছে না।
ফাগুন টেবিলে বসে থাকা অবস্থায় রুমের ভিতর উকি দিল। সঙ্গে সঙ্গেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। বসার ঘরে আশাদ দাঁড়িয়ে আছে, ওকে দেখে মিষ্টি করে হাসলো। ফাগুন উত্তেজনা, ভয়ে, আতঙ্কে চোখ বড় বড় করে ফেলল। কথা ছিল সৃজনের সঙ্গে কারখানায় দেখা করতে যাবে আশাদ, কিন্তু সোজা বাড়িতেই চলে এসেছে। আশাদ ওর কাছে এগিয়ে এসে বলল। কি রান্না করেছো? ফাগুন বিস্মিত কণ্ঠে বলল। তুমি তুমি এখানে? আমি কি ভুল দেখছি না তো? তুমি একদম ঠিক দেখছো। তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি। আসাদ তোমার অভাগা প্রেমিক পুরুষ। ফাগুন আশেপাশে তাকিয়ে শুকনো ঢোক গিলল। আশাদ এই সময়ে এখানে চলে আসবে ও ভাবতেই পারেনি। ফিসফিস করে বলল। তাহিরা কিছু জিজ্ঞেস করেনি? আশাদ বুঝতে পারল ওর জন্য দরজা খুলে দেওয়া মেয়েটির নাম তাহিরা। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। কি জিজ্ঞেস করবে? ভুলে যাচ্ছ কেন? তোমার বর আমার আত্মীয়। আত্মীয়র বাড়িতে আমি আসতেই পারি। না মানে তাহিরা তো তোমাকে চেনে না। হ্যাঁ, সেই জন্যই প্রথম গোল গোল চোখ করে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল, যেন আমি চিড়িয়াখানার কোনো জন্তু। তারপর যখন বললাম আমি এই বাড়ির মালিকের আত্মীয়, ভেতরে ঢোকার পারমিশন দিল। ফাগুন চুপ করে রইল। ওর বিশ্বাসই হচ্ছে না আশাদ ওর সামনে বসে আছে। অবিশ্বাস্য, অকল্পনীয় মনে হচ্ছে সবকিছু। আশাদ বাটিতে বেড়ে রাখা খাবারের দিকে লক্ষ্য করে বলল। কি রান্না করেছো? আমি কিন্তু খেয়ে আসিনি। ফাগুন নিজের বিস্ময় কাটিয়ে ওঠার যথাসাধ্য চেষ্টা করছিল, কিন্তু অতিরিক্ত উত্তেজনার জন্য কথাগুলো গুলিয়ে গেল। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আশাদর মুখের সামনে তুড়ি বাঁচিয়ে বলল। কি নিয়ে ভাবছো তুমি? তোমাকে দেখে মনে হচ্ছে না আমাকে দেখে খুশি হওয়ার চাইতে বেশি ভয় পাচ্ছ? এত কষ্ট করে এত দূর থেকে তোমার জন্য ছুটে এলাম, আর তোমার কোনো রিয়াকশনই নেই। ফাগুনের ধ্যান ভাঙল, কিঞ্চিত লজ্জিত গলায় বলল। না মানে আমি আসলে বিশ্বাসই করতে পারছি না তুমি আমার সামনে বসে আছো। কেমন যেন অবিশ্বাস হচ্ছে। বিশ্বাস না হলে আমাকে ছুঁয়ে দেখতে পারো, চাইলে দু একটা চুমুও খেতে পারো, আমি কিছু মনে করব না। জবাবে ফাগুন সামান্য হাসলেও বিশেষ উচ্ছ্বাস প্রকাশ পেল না, বরঞ্চ কণ্ঠস্বরে একরাশ উদ্দেশ ঝরে পড়ল। মজা পরে হবে, তার আগে বলো উনি বাসায় এলে কি বলবো? সেটা আমি বুঝে নেব। তুমি তাড়াতাড়ি খাবার সার্ভ করো, ভীষণ খিদে পেয়েছে। ভেবেছিলাম দু একটা চুমু খেয়ে পেট ভরাবো, কিন্তু তুমি তো পাত্তা দিলে না। চুমু যখন দাওনি তখন ভাত দাও, ভাত খেয়ে খিদে মেটাই। আশাদ সত্যি সত্যি ক্ষুধার্ত বুঝতে পেরে ফাগুন রান্নাঘর থেকে আর একটা কাচের প্লেট নিয়ে এলো ওকে খাবার বেড়ে দেওয়ার জন্য। আশাদ ওর হাত থেকে প্লেট নিয়ে নিজেই খাবার বেড়ে নিতে শুরু করলো। এই ফাঁকে ফাগুন একবার বসার ঘরের দিকে উঁকি দিয়ে এলো। ভয়ের কারণ নেই, তাহিরা মনোযোগ সহকারে টিভি দেখছে। ডাইনিং এর দিকে বিশেষ খেয়াল নেই। নিঃশব্দে আবার ডাইনিং রুমে ফিরে এলো ফাগুন। আশাদ খেতে বসেছে। মুরগির মাংসে লবণ বেশি হয়েছে, কিন্তু আশাদ প্রশংসায় পঞ্চমুখ। ফাগুন বেশ কিছুক্ষণ নীরবে চেয়ে রইল আশাদের দিকে। বোধহয় ভাবছে, আহা পাগল প্রেমিক। ভেবেছে ফাগুন রান্না করেছে, তাই তো অতিরিক্ত লবণ দেওয়া তরকারিও অমৃত মনে করে খাচ্ছে। ফাগুন বাটি থেকে আর এক পিস মাংস তুলে দিতে দিতে বলল। খুব মজা হয়েছে না? রান্না তাহিরা করেছে। আশাদ খাওয়া থামিয়ে দিয়ে অবাক হয়ে ফাগুনের দিকে চেয়ে রইল। ওর রিয়াকশন দেখে ফাগুন হেসে ফেলল, ভ্রু নাচিয়ে বলল। কি হলো, এখন আর মজা লাগছে না? লবণ বেশি মনে হচ্ছে? জবাবে আশাদও হেসে ফেলল। ওদের হাসাহাসির মাঝেই হঠাৎ করে ঢুকলো সৃজন। বসার ঘরে টিভি চালু থাকায় দরজা খোলার শব্দ শুনতে পায়নি কিংবা খেয়াল করেনি। অকস্মাৎ মুখের হাসি মিলিয়ে গেল ফাগুনের। দুপুরের খাবারের জন্য বাসায় এসে সৃজন। ডাইনিং টেবিলে ফাগুন আর আশাদকে একসঙ্গে বসা দেখে ওদের মতো সেও অবাক হয়ে গেল। বাসায় এসে এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখতে হবে সে ভাবতেই পারেনি। ফাগুন ইতিমধ্যেই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেছে। আশাদও খাওয়া থামিয়ে দিয়ে বিব্রত মুখে তাকিয়ে আছে। সৃজন যেমন নিঃশব্দে এসেছিল তেমনি নিঃশব্দে উপরের ঘরে চলে গেল। রক্ত সরে গেছে ফাগুনের মুখ থেকে। হঠাৎ করেই নিজেকে কেমন ছোট মনে হলো। এই লোকটা হয়তো কোনো প্রতিবাদ করছে না, কিন্তু মনে মনে নিশ্চয়ই খুব খারাপ ভাবছে ফাগুনকে। সৃজন গোসল সেরে নিচে নামলো। তাহেরা ওর খাবারের আয়োজন করছে। বসার ঘর থেকে সেদিকে একবার উকি দিল ফাগুন। লোকটা কোনো দিক না তাকিয়ে কেমন চুপচাপ খেতে বসে গেছে, যেন একটু আগে কিছুই ঘটেনি।
আশাদ বসেছে ওর বিপরীত দিকে সোফায়। এদিক ওদিক উকি দিয়ে ঘরের জিনিসপত্র দেখছিল। দেখতে দেখতে পড়ল। একা একা বাড়িতে সারাদিন সময় কাটে কি করে তোমার? ফাগুন ডাইনিং থেকে চোখ সরিয়ে নিল। আশাদের কথার জবাবে সামান্য হাসার চেষ্টা করে বলল, সারাদিন শুয়ে বসে কাটাই, এছাড়া আমার কোনো কাজ নেই। দম বন্ধ লাগে না? ফাগুন ফের অন্যমনস্ক হয়ে পড়ল। এই বাড়িতেও ভীষণ একা, কথা বলার মানুষ পর্যন্ত নেই। তাহিরা ওকে সহ্য করতে পারে না, দূরে দূরেই থাকে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, লাগে, মাঝে মাঝে ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করে। আশাদ যেন এমন কিছু শোনার অপেক্ষাতেই ছিল। বলল, আর কিছুদিন অপেক্ষা করো, এবার তোমাকে এখান থেকে না নিয়ে আমি যাচ্ছি না। সৃজন রোজকার মতন চুপচাপ ভাত খাচ্ছে। তাহেরা ওর পাশে দাঁড়িয়ে এটা সেটা বকছে। ফাগুন সেদিকে এক ঝলক তাকিয়ে বলল, আমার এক মুহূর্তও এই বাড়িতে থাকতে মন চায় না। আশাদ সুযোগটা ভালোভাবে কাজে লাগানোর জন্য নিজেদের ভবিষ্যৎ সংসার নিয়ে আলোচনা শুরু করে দিল। কি করে নিজের একটা ছোট্ট সংসার সাজাবে এই নিয়ে কথাবার্তা। কিন্তু ফাগুন হু হ্যাঁ জবাব দিল। একটু আগের ঘটনাটা এখনো মাথা থেকে সরাতে পারেনি সে। আশাদ সেটা বুঝতে পেরে ডাইনিংয়ে বসে থাকা সৃজনের দিকে ইশারা করে কিঞ্চিত ঠাট্টার সুরে বলল, তোমার বর একা একা খাচ্ছে, যাও তাকে খাইয়ে এসো। তিনি একা একাই খান। দেখলেই বোঝা যায় বেরসি। বাদ দাও, এখন বলো তুমি ওনার সঙ্গে কি কথা বলতে চাও। তোমার ডিভোর্সের ব্যাপারে আলোচনাটা সেরে ফেলতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলা শেষ করতে হবে। তোমার বাবাকে বিশ্বাস নেই, নাহলে দেখা যাবে আমার নামে অপহরণের মামলা দিয়ে বসে আছে। কিন্তু ডিভোর্সের কথা বললে বাবা জেনে যাবে না? জানলে সমস্যা কি? তোমার বাবার বোঝা উচিত জোর করে কারো উপরে কিছু চাপিয়ে দিলে সেটার ফলাফল ভালো হয় না। নতুন করে শুরু করতে হলে পুরনো সম্পর্ক শেষ করতে হবে। কিন্তু ফাগুন আশাদকে এই ব্যাপার সৃজনের সঙ্গে কথা বলতে দিতে রাজি হলো না। যা বলার ও নিজেই বলবে। আশাদ বলল, যদি সৃজন আবার অন্য কিছু মনে করে? বাধা দিয়ে বলল, এই ব্যাপারে ওনার সঙ্গে আমি কথা বলবো, তোমার কিছু বলার প্রয়োজন নেই। তুমি ভয় পাচ্ছ কেন ফাগুন? ভয় পাবো কেন? সেটাই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি ওনার সঙ্গে কোনো অভদ্র আচরণ করব না। আমি জানি যা হয়েছে তাতে ওনার কোনো দোষ নেই। ফাগুন চুপ করে রইল। ও জানে সৃজন ওকে আটকাবে না, কিন্তু তবুও মুখ ফুটে ডিভোর্সের কথা বলা ওর পক্ষে সত্যিই সম্ভব হবে না। ঝামেলাহীন শান্ত প্রকৃতির লোকটা মুখে কিছু না বললেও তাকে ফাগুনের ভয় হয়। শেষমেশ ভাবল আশাদই বলুক। দুপুরের খাবার শেষে সৃজন পুনরায় কারখানার জন্য বেরিয়ে যাচ্ছিল। আশাদের ডাক শুনে থেমে গেল। এতক্ষণ বসার ঘরে ওর জন্যই অপেক্ষা করছিল আশাদ। কাছে গিয়ে সালাম দিল। ফাগুনও এসেছে পিছন পিছন। আশাদ মৃদু হেসে অত্যন্ত আন্তরিক গলায় জিজ্ঞেস করল, কেমন আছেন ভাইয়া? সৃজন সালামের জবাব নিল। পাশে দাঁড়ানো ফাগুনের উপস্থিতি সম্পূর্ণ উপেক্ষা করে বলল, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আসলে ভাইয়া আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আপনি কি ফ্রি আছেন? সৃজন এক মুহূর্ত চুপ করে কি যেন ভাবল। তারপর সোফার দিকে ইঙ্গিত করে বলল, এসো। আশাদ ওর কথা মতো সোফায় গিয়ে বসল। তারপর গলা খাকারি কোনো রকম ইতস্তত বোধ না করেই বলল, ফাগুন এবং আমার ব্যাপারে আমার ধারণা ফাগুন আপনাকে বলেছে, তবু আমি সবকিছু আবার আপনাকে ক্লিয়ারলি বলতে চাই না। সৃজনকে বিশেষ আগ্রহী মনে হলো না। নতুন করে ওদের প্রেম কাহিনী শোনার কোনো ইচ্ছে ওর নেই। তবুও চুপচাপ বসে রইল। আশাদ আচানক নিচের বসার ভঙ্গি অত্যন্ত বিনয়ী করে নিয়ে বলল, আসলে ভাইয়া আমরা চাইছি যত তাড়াতাড়ি ডিভোর্সের ঝামেলাটা কেটে ফেলা যায় ততই মঙ্গল। ফাগুনের বাবাকে তো চেনেনি, রাগী মানুষ, ডিভোর্সের কথা শুনলে তিনি একটা ঝামেলা ঠিক বাঁধাবেন। আপনি যদি কাইন্ডলি বিষয়টা একটু দেখেন ভাইয়া, তাহলে আমাদের ভীষণ উপকার হয়। সৃজন এক ঝলক চাইল ফাগুনের দিকে। ফাগুন চুপচাপ দাঁড়িয়ে আছে। আশাদ না থেমেই বলল, মিউচুয়ালি হলেও কোনো সমস্যা নেই। তাহলে আপনারও আর কাবিনের টাকা নিয়ে ঝামেলা করতে হলো না। টাকার প্রসঙ্গ উঠতেই চোখ মুখ কুঁচকে ফেলল ফাগুন। বিব্রত হলো কাবিনের টাকা অনেক আগেই শোধ করে দিয়েছে সৃজন। প্রথম যেদিন কাছে এসেছিল দুজনের সেদিন। যদিও সেই টাকা ফাগুন নেয়নি, আলমারিতেই পড়ে আছে।
তবুও আশাদ কাবিনের টাকার প্রসঙ্গ তোলায় লজ্জা পেল। অস্বস্তি নিয়ে সৃজনের মুখের দিকে চাইল। ভেবেছিল সৃজন নিশ্চয়ই সত্যিটা বলবে, কিন্তু সৃজন কিছুই বলল না। যেন টাকার দেওয়ার কথা বেমালুম ভুলে গিয়েছে সে। সৃজনের বাস্তবিকই এই নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই। টাকা যাকে দেওয়ারও দিয়েছে, সেটা ঢাকঢোল পিটিয়ে বলার কোনো প্রয়োজন বোধ করল না। চুপচাপ বসে রইল। নিজের বক্তব্য শেষে আশাদ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনার কোনো আপত্তি থাকলে আপনি বলতে পারেন। আশাদের কথা শেষ হলে সৃজন উঠে দাঁড়ালো। শান্ত গম্ভীর গলায় বলল, উকিলের সাথে কথা বলে আমাকে জানালেই হবে, আমি সাইন করে দেব। যে চলে যেতে চায় তাকে আটকে রাখার চেষ্টা বৃথা। ফাগুন তার প্রেমিক পুরুষের সঙ্গে নতুন করে সবকিছু শুরু করতে চায়। ওর ধ্যান জ্ঞান পড়ে আছে আশাদের কাছে। সৃজনের সঙ্গে এই অযাচিত সম্পর্কেও কোনোদিন ভালোবাসা খুঁজে পাবে না। নইলে প্রথম কাছে আসার দিনই সে বুঝতে পারত কত ভালোবাসায় যত্নে ওকে সেদিন কাছে টেনে নিয়েছিল সৃজন। ভালোবাসায় কতটা গভীরভাবে মুড়িয়ে দিয়েছিল। সৃজন ঠোঁটের কোণে সামান্য হাসি ঝুলিয়ে আশাদকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, ভালো গো, তাহলে আমি আসি। সৃজন বেরিয়ে গেল। ফাগুন প্রথমে ভীষণ অবাক হলো। অদ্ভুত রকমের মানুষ। নিজের স্ত্রীকে নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই, কিন্তু পরে মনে হলো যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই লোক কোনো দিন ওকে সুখী করতে পারবে না। আশাদ ডিভোর্সের কথা বলে ভালোই করেছে। সৃজনের জায়গায় আশাদকে কল্পনা করে দেখল সে। এই পরিস্থিতি আশাদ কখনোই ওকে ছেড়ে চলে যেতে দিত না। ভালোবাসায় মায়ায় আগলে রাখার চেষ্টা করত। আশাদের মুখে তাকিয়ে মনে হলো কোনো ভুল করেনি ও। এদিকে আশাদ বিস্ময়ে আনন্দে আত্মহারা। সে এখন বুঝতে পারছে কেন ফাগুন এখনো তাকে ভুলতে পারেনি। এমন গো বেচারা নির্বোধ পুরুষ মানুষের সঙ্গে কোনো মেয়েই থাকতে চাইবে না। মেয়েরা স্বামী হিসেবে ভালোবাসায় যত্নে আগলে রাখার মতন মানুষ চায়, যে তাকে পাওয়ার জন্য সব রকম পাগলামি করবে। আগলে রাখার ক্ষমতা না থাকলে মেয়েদের পাওয়া যায় না। মুচকি হেসে ফাগুনকে উদ্দেশ্য করে বলল, ভালোই হলো, কি বলো? অনেকদিন বাদে তোমাকে একা পাওয়া গেছে। ফাগুন কি যেন ভাবছিল। চিন্তা ভঙ্গ হতেই আশাদের দিকে তাকিয়ে সামান্য হাসল। এই ছেলেটা ওকে পাগলের মতন ভালোবাসে। এখনো ফাগুনকে ফিরে পাওয়ার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে সে। মুচকি হেসে বলল, চলো তোমাকে বাড়িটা ঘুরিয়ে দেখাই। দুজনে হাঁটতে হাঁটতে কথা বলছিল। বস্তুত ফাগুনি এটা ওটা বলছিল, আর আশাদ গল্প করার বাহানায় অপলক ওর দিকে চেয়েছিল। চোখে তার রাজ্যের মায়া। ওকে পলকহীনভাবে চেয়ে থাকতে দেখে ফাগুন থমকে গেল। ইশারায় জিজ্ঞেস করল, কি? আশাদ জবাব না দিয়ে হাসল। ফাগুন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এমনি তোমাকে দেখছিলাম। ফাগুন হাসল। হাঁটতে হাঁটতে বাগানের অন্য দিকে চলে গেল। পেয়ারা গাছের একটা ডাল ভেঙে নিয়ে সেটা দোলাতে দোলাতে পড়ল, এই বাড়িটা বাইরে থেকে দেখতে যতটা ভালো লাগে, ভেতর থেকে দেখলে তার চেয়ে বেশি ভয় করে। আমার তো দিনের বেলাতেও ভয় লাগে, আর রাতের বেলা? রাতের বেলা তো ভয়ে ঘুমিয়েই আসে না। প্রায় দিন লাইট জ্বালিয়ে বসে থাকি। আশাদ শব্দ করে হাসল, বলল, তার মানে রাত জাগার অভ্যেস আছে তোমার। ভবিষ্যতে তাহলে কোনো অসুবিধে হবে না। জবাবে ফাগুনও ঠাট্টার সুরে বলল, কেন, চোর পাহারা দেওয়া হবে নাকি আমাকে দিয়ে? আশাদ চট করে ওর কাছে এগিয়ে গেল। হাতে হাত রেখে ফিসফিস করে বলল, ছাত্রী হিসেবে এখনো ভীষণ কাঁচা তুমি। তোমাকে দেখছি একেবারে হাতে কলম শেখাতে হবে। তারপর আঙুলের ডগায় ফাগুনের মুখটা তুলে ধরল আশাদ। প্রায় 5 মাস পর দুজনের দেখা হওয়ার মুহূর্তটা আরেকটু ঘনিষ্ঠ করে নিতে চাইল। ফাগুন চট করে দুপা পিছিয়ে গেল। ওর চোখে পানি। আশাদ বিস্মিত কণ্ঠে বলল, তুমি আমাকে রিফিউজ করলে ফাগুন? আমি তোমাকে ভালোবাসি। ফাগুন ভেজা অনুতপ্ত গলায় বলল, আমি তোমাকে রিফিউজ করছি না আসাদ, কিন্তু আমি এটাও ভুলতে পারছি না এখনো আমার গায়ে ওনার স্ত্রীর তকমাটা লেগে আছে। চাইলেই কারোর কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি ভ্রষ্টাচারী হলে ওনার অসম্মান হবে। আশাদ যেন বাক রুদ্ধ হয়ে গেল। কিসের ভিতর কি ঘটে গেল? ফাগুন চাইছেটা কি? পরক্ষণেই মনে হলো ফাগুনকে এখন বেশি কিছু বলা ঠিক হবে না। স্মিত হেসে বলল, রিল্যাক্স, এতে কান্না কিছু হয়নি।
আমি তোমাকে ভালোবাসি। তোমাকে কোনো কিছু নিয়ে জোর করব না, যা হবে তোমার সম্মতিতেই হবে। তোমার কোনো অসম্মান হোক সেটা আমি কোনোদিন চাইবো না। ফাগুন তখন আবেগ আর বিবেকের লড়াইয়ে ভীষণ রকম ভাবে বিধ্বস্ত। কি করা উচিত বুঝতে পারছিল না। আশাদের স্নেহ ভরা কণ্ঠ শুনে খানিকটা শান্ত হলো। হাসির খা ফুটে উঠল ঠোঁটের কোণে। ফাগুনের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাচ্ছিল আশাদ। গেটের কাছে এসে পুনরায় সৃজনের সঙ্গে দেখা হয়ে গেল। ভুল করে ডেস্কের চাবি বাসায় রেখে গেছে সৃজন। সেটা ফেরত নিয়ে মাঝ রাস্তা থেকে ফিরে এসেছে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকেই তাকিয়েছিল ফাগুন। গেটের সামনে সৃজন এবং আশাদকে একসঙ্গে দাঁড়ানো দেখে থমকে গেল। কি যেন বলছে আশাদ। সৃজন চুপচাপ দাঁড়িয়ে শুনছে। একসঙ্গে দুজনকে দাঁড়ানো দেখে হঠাৎ মাথার ভিতর অন্য রকম চিন্তা উকি দিল ফাগুনের। অনেক ভেবেও ও কিছুতেই আবিষ্কার করতে পারল না ৩৩ বছরের ওই পুরুষটির মাঝে কি এমন আছে যার জন্য আজ আশাদের কাছাকাছি যেতে পারে না ও। ২৮ বছরের সুন্দর সুদর্শন যুবক আশাদ ফাগুনকে নিজের চাইতে বেশি ভালোবাসে। ভালোবাসাকে ফিরে পাওয়ার সর্বাত্মক চেষ্টা করছে। অন্যদিকে সৃজ ৩৩ বছরের পরিপূর্ণ পুরুষ। স্বভাব, চরিত্র, ভালোবাসা কোনো দিক দিয়েই আশাদের সঙ্গে ওর মিল নেই। ফাগুনের পছন্দ আশাদের মতো ভালোবাসায় উন্মত্ত খ্যাপাটে পুরুষ। অন্যদিকে সৃজন শান্ত ধীমান। ফাগুনের কোনো কিছু নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। তবুও কেন ওই লোকটার কাছে স্বচ্ছ থাকার এত দায় ফাগুনের? কেন সৃজনের অনুপস্থিতিতে সে আশাদের কাছাকাছি যেতে পারল না? শুধুমাত্র সৃজনের সঙ্গে ওর বিয়ে হয়েছে বলে? বিয়ে, এই শব্দটার এত জোর, ভালোবাসার চাইতেও বেশি। দীর্ঘশ্বাস ছাড়ল ফাগুন। মাথা ব্যথা কেমন ঝিমঝিম করছে। প্রতিবারই এমন হয়। সৃজনকে নিয়ে কোনো কিছু ভাবতে গেলে এক মুহূর্তেই সবকিছু এলোমেলো হয়ে যায়। আশাদের সঙ্গে কথা শেষ করে ভেতরে ঢুকলো সৃজন। ডেস্কের চাবি নিয়ে আবার বেরিয়েও গেল। ফাগুন এক দৃষ্টিতে ওর চলে যাওয়ার দিকে চেয়ে রইল, কিন্তু কিছুতেই নিজের করা প্রশ্নগুলোর সমাধান খুঁজে পেল না। রাতের বেলা বসে বসে ফের দুপুরের কথাগুলো ভাবছিল ফাগুন। ভাবতে ভাবতেই অন্যমনস্ক হয়ে পড়ছিল। বিছানার ওপর ওর ফোন বাজছে খেয়াল করেনি। তাহিরা সৃজনের জন্য ফ্ল্যাক্সে করে গরম পানি নিয়ে যাচ্ছিল। যাত্রাপথে দরজার কাছে দাঁড়িয়ে বলল, আপনার ফোন বাজে ভাবি। তাহিরা গলার আওয়াজ পেয়ে ধ্যান ভঙ্গ হলো ফাগুনের। মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখলো আশাদ ফোন করেছে। রিসিভ করলো না, কল কেটে গেল। ৩০ সেকেন্ড বাদে ফের ফোন করলো আশাদ। প্রথমে বিরক্ত হলেও শেষমেশ ফোনটা রিসিভ করলো ফাগুন। নিজের মনকে বোঝালো তার চিন্তা ভাবনার সঙ্গে আশাদের কোনো সম্পর্ক নেই। শুধু শুধু ওকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু এত কিছুর পরেও কথা বলার বিশেষ আগ্রহ বোধ করলো না ফাগুন। মাথার ভিতর ওই একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। টুকটাক কথাবার্তার পর আশাদ জানালো উকিলের সঙ্গে কথা বলে ফেলেছে সে। খুব শীঘ্রই ডিভোর্সের কার্যক্রম শুরু হবে। ফাগুন আচ্ছা বলে ফোন কেটে দিল। ফোন বন্ধ করে চুপচাপ বিছানায় শুয়ে রইল। বুকের ভিতর হঠাৎ করেই অস্থিরতা শুরু হয়ে গেছে। রাতে দেরিতে ঘুমানোর পর ফলে সকালবেলা ফাগুনের ঘুম ভাঙল দেরিতে। সৃজন অনেক আগেই কারখানায় চলে গিয়েছে। নাস্তা সেরে বারান্দায় এসে চুলে তেল দিচ্ছিল ফাগুন। এমন সময় গেটের কাছে একটা রিকশা এসে থামলো। রিকশা থেকে নেমে এলো আনুমানিক ২৫-২৬ বছরের এক তরুণী। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। গেটের বাইরে দাঁড়িয়ে সামাদের নাম ধরে ডাক দিল গেট খুলে দেওয়ার জন্য। সামাদ গেট খুলে দিতেই সোজা হেঁটে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছিল। ফাগুন বাধা দিল। কাছে এগিয়ে গিয়ে জানতে চাইল, কাকে চাই? মেয়েটা ফাগুনের পা থেকে মাথা পর্যন্ত একবার লক্ষ্য করে মিহি। সুলিত কণ্ঠে সালাম দিয়ে বলল, আপনি নিশ্চয়ই ভাবি, আমি সুধা, সৃজন আহমেদ আমার মামাতো ভাই। বিয়ের পর তাহেরার মুখে বেশ কয়েকবার সুধার নাম শুনেছে ফাগুন। তখন অবশ্য পরিচয় জানার বিশেষ আগ্রহ বোধ করেনি, কিন্তু আজ হঠাৎ সামনাসামনি দেখে মনে পড়ে গেল খাবার টেবিলে প্রায় সৃজনকে সুধা আপার কাছে বলে দেওয়ার ভয় দেখাতো তাহেরা। বিশেষ করে সৃজন যখন খাবার দাবার নিয়ে বেশি অনিয়ম করত তখন। ফাগুন মনে মনে ধারণা করে নিল এই মেয়েটির সঙ্গে সৃজনের বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সুধার কথার জবাবে ভদ্রতা সূচক হাসল সে।
সুধা নিজে থেকেই ঘরের ভিতরে ঢুকলো। ভেতরে ঢুকে তাহিরার নাম ধরে ডাক দিতেই রান্নাঘর থেকে সুধা আপা বলে চিৎকার দিয়ে ছুটে এলো তাহেরা। দুহাতে সুধাকে জড়িয়ে ধরে বলল, এতদিন পর আপনার এই বাড়িতে আসার কথা মনে পড়লো আপা। আমি ভাইজানদের রোজ জিগাই আপনি কবে আসবেন। ভাইজান খালি বলে পরীক্ষা। আচ্ছা, এই পরীক্ষা বুঝি 6 মাস ধরেই ছিল? সুধা হাসলো। হাতের ব্যাগ মেঝেতে রেখে তাহিরাকে জড়িয়ে ধরে বলল, এইবার একসাথে চলে এসেছি, আর যাব না। দেখি তোরা আমাকে কতদিন সহ্য করতে পারিস। সুধার একনিষ্ঠ ভক্ত তাহেরা। ছোট্ট শিশুরা যেমন মাকে পেলে দুহাতে জড়িয়ে ধরে আবদার করে, তেমনি সুধাকে জড়িয়ে ধরে আবদার জানালো তাহেরা। অনুযোগ করে বলল, এটা আপনি কেমনে কথা বললেন আপা? আপনার সহ্য হবে না কেন? আপনারা যতদিন খুশি থাকেন। আপনি না থাকলে এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় বুঝি মানুষ গরুই নাই। আমার তো খালি কান্দনি আসে। দারোয়ান সামাদও ইতিমধ্যেই গেটে তালা লাগিয়ে ছুটে এসেছে। তাহিরার মতো সেও সুধার আর এক ভক্ত। সুধা এলে এই বাড়িটা প্রাণবন্ত হাসি খুশি হয়ে ওঠে, তাই সুধার সঙ্গে ওদের ভাব বেশি। অত্যন্ত আন্তরিক গলায় অভিযোগ জানিয়ে বলল, আপনি একটা ফোন করলেন না কেন আপামনি? আমি গিয়ে আপনারে নিয়ে আসতাম। সুধা ফের হাসলো। এদের অভিযোগ শুনতে শুনতেই মনে হচ্ছে বেলা কেটে যাবে। মুখের হাসি বজায় রেখেই বলল, আমার একা একা চলাফেরার অভ্যেস আছে সামাদ ভাই, আপনার এত চিন্তা করতে হবে না। সুধার পিছন পিছন ঘরে ভিতরে ঢুকেছিল। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কর্মকাণ্ড দেখছিল। সুধাকে পেয়ে তাহিরা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। সামাদও খুব খুশি। ওদের এত হাসি খুশি কারণ না জানলেও এটুকু বুঝতে পারল, কেবলের সৃজনের সঙ্গে নয়, এই বাড়ির প্রত্যেকের সঙ্গেই আলাদা একটা সম্পর্ক সুধার। নইলে সুধা আসাতে ওরা এত খুশি হবে কেন? সামাদের কথার মাঝে সুধাকে উদ্দেশ্য করে বলল, কথাবার্তা পরে হবে, আগে আপনি ফ্রেশ হয়ে নিন। সুধা ওর কথা মতো ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে গেল ফ্রেশ হওয়ার জন্য। কাপড় ছেড়ে সোজা রান্নাঘরে ঢুকে গেল তাহেরাকে সাহায্য করার জন্য। ফাগুন কেবল অবাক হয়ে দেখল, সৃজনকে ফোন করে অনেক আগেই সুধার আসার খবরটা জানিয়েছে তাহেরা। তথাপি সৃজনের বাসায় ফিরতে ফিরতে 3টে বেজে গেল। গেটের কাছে ওকে দেখে দোতলা থেকে নিচে নেমে এলো সুধা। কোনো রকম প্রাথমিক আলাপচারিতা ছাড়াই কণ্ঠস্বরে এক রাশ অভিযোগ ফুটে উঠল সুধার। ভারী অপ্রসন্ন কণ্ঠে বলল, রোজই বুঝি এমন দেরি করে খেতে আসো? সুধাকে দেখে মুখে হাসি ফুটে উঠল সৃজনের। হাতের ব্যাগটা মাটিতে নামিয়ে রেখে এক হাতে সুধাকে জড়িয়ে ধরল। ওর মাথায় হাত রেখে স্নেহের সুরে বলল, একা কেন এসেছিস? স্টেশনে নেমে আমাকে ফোন করলেই হতো। আমার একা চলাফেরার অভ্যেস আছে। ফুপু কেমন আছে? মা ভালো আছে, কিন্তু তুমি আগে বলো, দুপুর বেলা এত দেরি করে বাসায় ফিরলে কেন? তোমাকে আমি কতবার বলেছি সময় মতো খাওয়া দাওয়া করবে? সৃজন হাত ঘড়িতে সময় চেক করে পড়ল। বেশি দেরি হয়নি, মাত্র 5টা বাজে। 3টা 5 তোমার কাছে মাত্র মনে হচ্ছে? সৃজন হাসল। ফের সুধার মাথায় হাত রেখে বলল, তুই এসে গেছিস না, আর অনিয়ম হবে না। এবার ঘরে চল, ভীষণ খিদে পেয়েছে। এত দেরি করে বাসায় ফিরলে খিদে তো পাবেই। বেলা তো আর কম হয়নি, একটু বাদে বিকেল হবে। সৃজন হাঁটতে হাঁটতেই জবাব দিয়ে বলল, রোজ এত দেরি হয় না। আজকে নতুন করে একটা পার্টি এসেছে, প্রায় 2 লাখ মাল অর্ডার দিয়ে গেছে। ওদের সঙ্গে কথা বলতে বলতেই দেরি হয়ে গেছে। সুধা আর কথা বাড়ালো না। সৃজনের হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, ঠিক আছে, ভেতরে চলো, হাত মুখ ধুয়ে আগে খাবার খাবে। খাবার টেবিলে ফাগুন অনুপস্থিত। ভেতরে ভেতরে বেশ অবাক হলো সুধা। যদিও ফোনে তাহেরার কাছে কিছু কিছু শুনেছে সে, কিন্তু এতটা গুরুতর অবস্থা বুঝতে পারেনি। রাতের বেলাও একই ঘটনা ঘটল। সুধার খাবারের সময় উপস্থিত থাকলেও সৃজনের খাবারের সময় টেবিলে এলো না ফাগুন। চুপি চুপি তাহেরাকে ডেকে ঘটনার বর্ণনা জানতে চাইল সে। তাহেরা এতদিনের জমানো ক্ষোভ রাগ সব একসঙ্গে ঢেলে দিয়ে বলল, 2 দিন থাকলে আপনি নিজেও বুঝে যাবেন আপা, এই সংসারে কি চলে। এখানে মানুষ বাস করে না। ভাইজান ভালো মানুষ, তাই কিছু কয় না। আমার তো মন চাই সবাইরে ডাইকাই না দেখাই। এমন বউ আমি বাপের জন্মেও দেখি নাই। স্বামীর কোনো কিছুর প্রতি কোনো খেয়াল নেই।
সুধা চুপচাপ সব শুনল, একটা কথাও বলল না। এমনকি ফাগুনকে কোনো কিছু জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করল না। কিন্তু পরের দিন থেকে আর সৃজনের কোনো কাজের জন্য তাহেরাকে আর বলার প্রয়োজন হলো না। সৃজনের দায়িত্ব, গোটা সংসারের দায়িত্ব একা নিজের কাঁধে তুলে নিল সুধা। ঠিক যেমন সৃজনের বিয়ের আগে ছিল তেমনি করে। এতদিন কেবল ফাগুনের কাছের মানুষগুলো সম্পর্কেই জেনে এসেছে সৃজন, কিন্তু সৃজনের কাছের মানুষদের সম্পর্কে জানার কোনো সুযোগ হয়নি ফাগুনের। সেই জন্যই বোধহয় হঠাৎ করে আবির্ভাব ঘটেছে সুধার, এসেই পুরো সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। ফাগুন প্রথম প্রথম বিশেষ পাত্তা না দিলেও ধীরে ধীরে অস্থিরতা শুরু হলো। সৃজন পরোপকারী, শান্তশিষ্ট, কোমল স্বভাবের। ওর কাছে কেউ কেঁদে কেটে দুঃখের আলাপ করতে পারলেই হয়েছে, আকপাচ না ভেবে সব দান করে দেবে। সেই জন্যই সংসারের প্রতি একটু বেশি সচেতন সুধা এবং তাহেরা। ওদের উপস্থিতিতে কারো সাধ্য নেই সৃজনকে ঠকায়। ঘরে বাইরের সব দিকে ওদের নজর। সৃজনেরও এসব নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই। অন্দরমহলের নারী কর্তৃত্ব সে বিনা প্রতিবাদে মেনে নেয়। সুধার হাতেই গোটা সংসারের দায়িত্ব, কোথাও এতটুকু খুঁত ধরার অবকাশ নেই। ওর মহিমাতেই মৃতপ্রায় বাড়িটা আবার প্রাণ ফিরে পেয়েছে। এভাবেই দিন কাটছে। সাধারণত যেই মানুষ কোনো কিছু নিয়ে অভিযোগ করে না, তার প্রয়োজন অপ্রয়োজনের দিকে কেউ খেয়াল রাখার কথা ভাবে না। কিন্তু সুধা সবার চাইতে আলাদা। সংসারের সমস্ত প্রয়োজন অপ্রয়োজনের দিকেই ওর খেয়াল। ওর নেতৃত্বে সহজ সরল সৃজনকে ঠকানোর জো নেই কারোর। সন্ধ্যার দিকে আশাদ ফোন করেছে। ঘরে নেটওয়ার্ক না থাকায় কথা বলার জন্য নিচতলার বারান্দায় নেমে এসেছিল ফাগুন। রান্নাঘরে দরজায় সুধা এবং তাহেরাকে একসঙ্গে থেমে গেল। তাহেরাকে নিয়ে মাসিক বাজারের লিস্ট তৈরি করছে সুধা। তাহেরা ওর পাশে বসে এটা মনে করিয়ে দিচ্ছে। ফাগুন এক দৃষ্টিতে সেদিকে চেয়ে রইল। নিজেকে সুধার জায়গায় কল্পনা করতে গিয়ে মনে হলো বুকের ভিতর আক্ষেপের বেদনা বাজছে। আশাদের সঙ্গে আর কথা বলতে ইচ্ছে হলো না। চুপচাপ ঘরে চলে গেল। লিস্ট তৈরির শেষে সেটা যত্ন করে ড্রয়ারে রেখে দিল সুধা। সৃজন ফিরলে ওকে দিতে। রাতের খাবার টেবিলে সৃজনের সঙ্গে সংসারের নানা বিষয়ে আলাপ আলোচনা করে সুধা। সৃজন মন দিয়ে শোনে। আহামরি কোনো বিষয় না হলেও বড় মধুর হয় ওদের সেই আলোচনা। প্রেমিক প্রেমিকার রোমান্টিক কথাবার্তায়ও ফাগুন এতটা আত্মতৃপ্তি খুঁজে পায় না। মাসিক বাজারের হিসেব নিকেশ এতদিন তাহেরার হাতে থাকলেও এখন সব সুধার তত্ত্বাবধানে চলে গেছে। তাহেরা এইসব ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করলেও সুধার মতন সাংসারিক বুদ্ধি ওর নেই। সব দিক মেইনটেইন করে চলতে পারে না। তাই প্রতি মাসেই কিছু না কিছু ঝামেলা হতো, কিন্তু সুধা আসার পর থেকে এসব ঝামেলা বিদায় নিয়েছে। প্রতি মাসের শুরুতে কর্মচারী দিয়ে বাড়িতে বাজার পাঠিয়ে দেয় সৃজন। এতদিন সুষ্ঠু পরিচালনার অভাবে জিনিস অপচয় হতো। কখনো কখনো দেখা যেত অপ্রয়োজনীয় জিনিসের ভিড়ে প্রয়োজনীয় জিনিসটাই ঘরে আসেনি। এসব ব্যাপারে সুধা পারদর্শী। সংসারের কোনো জিনিস যেমন ওর হাত দিয়ে অপচয় হয় না, তেমনি প্রয়োজনীয় কোনো জিনিসও বাদ পড়ে না। সৃজন ফিরল রাত 10টায়। খাবার গরম করে টেবিলে রাখার সময় লিস্টটা ওর দিকে বাড়িয়ে দিল সুধা। ইশারায় খুলে দেখার নির্দেশ দিয়ে বলল, সকালবেলা তো তুমি আবার ভুলে যাবে, তাই এখনই দিয়ে দিয়েছি। একবার দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা। সৃজন কাগজটা হাতে নিয়ে খুলে দেখল, কিন্তু পড়ে দেখার প্রয়োজন মনে করলো না। ভাঁজ করে পুনরায় পকেটে ঢুকিয়ে নিল। সুধা ওকে সতর্ক করে দিয়ে বলল, বাজার করার সময় তুমি আমার সঙ্গে থাকবে, নইলে দোকানদার 2 নম্বর জিনিস ঢুকিয়ে দেয়। আচ্ছা, সৃজন খেতে খেতে বলল। তোর কিছু লাগবে না? নিজের ব্যাপারে সুধাকে বেশ আগ্রহী দেখালো না। সৃজন মাসের শুরুতেই মায়ের ঔষধ আর হাত খরচের টাকা ওর হাতে তুলে দেয়। সেই টাকা এখনো আছে সুধার কাছে। এই বাড়িতে আসার পূর্বে মায়ের ঔষধ আর বাজার করে দিয়ে এসেছে, তাই অযথা খরচের পক্ষপাতী হলো না। শান্ত কণ্ঠে বলল, আমার কিছু লাগবে না। জবাবটা যেন সৃজনের জানা ছিল। কণ্ঠস্বরে মৃদু আক্ষেপ প্রকাশ করে বলল, তোর তো কখনোই কিছু লাগে না। সুধা হাসল। লাগলে আমি তোমাকে বলবো।
বলল। ওদের দুজনের কথাবার্তার মাঝখানে তাহেরা রান্নাঘর থেকে সুধাকে ডাক দিয়ে বলল। ভাইজানের খাবার গরম পানি হয়ে গেছে আপা, কি করব, নামায় রাখবো? সুধা উঠে যেতে যেতে বলল। তুই রাখ, আমি আসছি, ফ্লাক্সে ঢুকাবো। ফ্ল্যাক্সে গরম পানি ঢোকানোর জন্য রান্নাঘরের দিকে গেল সুধা। সেজন চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। সুধা ফ্ল্যাক্স ভর্তি গরম পানি নিয়ে ফিরে এলো। ফ্ল্যাক্সের ঢাকনাটা ভালোভাবে আটকানোর সময় অতি দরকারি জিনিস মনে পড়ে যাওয়ার মতন করে বলল। কালকে বাজার থেকে আসার সময় একটা বাস্ক গাছের চারা নিয়ে এসো। সেজন খেতে খেতেই জিজ্ঞেস করলো। বাসক গাছের চারা দিয়ে কি করবি? কাল রাতে দেখলাম তুমি খুন করে কাশছো। বাসক পাতা কাশির জন্য উপকারী, ঠান্ডা পড়লেই তো তোমার কাশির সমস্যা দেখা দেয়। তাই ভাবলাম বাড়িতে গাছ থাকলে বাইরে থেকে কিনে আনার ঝামেলা থাকবে না। সৃজন খুব বেশি অবাক হলো না। সুধার এমন চরিত্রের সঙ্গেও পূর্ব পরিচিত। স্নেহের দিক থেকে সুধা অনন্য। নইলে সামান্য কাশির জন্য বাড়িতে ঔষধের গাছ লাগিয়ে ফেলার চিন্তা কার মাথায় আসবে? বিনা প্রতিবাদে সুধার নির্দেশ মেনে নিল। নেবেই বানা কেন? এমন অধিকার নিয়ে স্নেহ দেখানোর সাধ্য কজনের থাকে? সৃজনের খাওয়া শেষে সব জিনিসপত্র গুছিয়ে রাখছিল সুধা। সৃজন নিজের ঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ দোতার দিকে ইঙ্গিত করে বলল। ওর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করেছিস? ওর বলতে ফাগুনের কথাই বুঝিয়েছে সৃজন। শুধু টেবিল গোছাতে গোছাতে খুব স্বাভাবিকভাবেই জবাব দিল। তাহেরাকে পাঠিয়েছিলাম জিজ্ঞেস করতে, তাহেরা বলল ঘুমাচ্ছে, সকালবেলা আবার পাঠাবো। সৃজন আর কিছু জিজ্ঞেস করলো না। দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ ঘরে চলে গেল। পরের দিন সকালবেলা সৃজন কারখানার উদ্দেশ্যে বেরোবার পূর্বে আর একবার তাহেরাকে ফাগুনের ঘরে পাঠালো সুধা। ফাগুন তখন বিছানায় বসে এক ধ্যানে মোবাইল ফোনটার দিকে চেয়েছিল। গতকাল রাতে আশাদ মেসেজ পাঠিয়েছে। মেসেজে লেখা আছে যে কোনো মুহূর্তে ফাগুনকে নিয়ে পালাবে সে। খালেদ তালুকার ফাগুনের ডিভোর্সের বিষয়টা জেনে গিয়েছেন, সেই জন্য ক্ষেপে গিয়ে আশাদের পিছনে লোক লাগিয়েছেন। কয়েকদিন আত্মগোপনে থাকবে আশাদ, তারপর সুযোগ পেলে ফাগুনকে নিয়ে পালাবে। ফাগুনকে পালানোর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছে। মেসেজটা দেখার পর থেকে সারা রাত কখনো বারান্দায় পায়চারি করেছে, আবার কখনো সৃজনের ঘরের দরজায় গিয়ে বিনা কারণে উকি দিয়েছে। তাহিরা ওকে মূর্তির মতন বসে থাকতে দেখে দরজায় খটখট আওয়াজ করলো। ঘরে ঢুকে কিছুটা দূরত্বে বজায় রেখে বলল। সুধা আবার জিজ্ঞাসে আপনার কিছু লাগবে কিনা, ভাইজান বাজারে যাই, লাগলে লিস্ট কইরা দেন। ফাগুন অবাক হয়ে তাহিরার দিকে চাইল। তাহিরা কি বলেছে ও শুনতে পায়নি। তাহিরা সেটা বুঝতে পেরে পূর্বের প্রশ্নটাই পুনরায় জিজ্ঞেস করলো। আপনার কিছু লাগবে, লাগলে ভাইজান আয়না দেবে। ফাগুন তখনও মেসেজটার কথা ভাবছিল। দুদিকে মাথা নাড়িয়ে বলল। আমার কিছু লাগবে না।